সুপ্রিয় দর্শক, বিশ্বজুড়ে কোটি প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসের খবর পত্রিকার নিয়মিত আয়োজন প্রবাসী সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রবাসী সংলাপ অনুষ্ঠান প্রবাসীদের সুখ দুঃখ, প্রবাসীদের বিভিন্ন সম্ভাবনা এবং প্রবাসীদের দৈনন্দিন যে সংগ্রামের চিত্র তুলে দেওয়ার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যে প্রবাসী ভাইয়েরা রয়েছেন তাদেরকে একই কানেক্টিভিটিকে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে একটি প্ল্যাটফর্মে আনার জন্যে আমরা এই বিষয় নিয়ে আমাদের বিভিন্ন রকম এক এক সময় এক এক আমাদের আয়োজন থাকবে। আমরা আজকের যে বিষয়টি সেটি হচ্ছে প্রবাসে বাংলাদেশিদের সমসাময়িক যে অবস্থা, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন, আমাদের স্ক্রলে আমাদের বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক এবং টুইটারে আমাদের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেটি শেয়ার করে আপনারা দেখতে পারবেন। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন মধ্যপ্রাচ্যের একজন সফল ব্যবসায়ী, যিনি দীর্ঘ 25 বছর যাবৎ এই মধ্যপ্রাচ্যে উনি প্রতিষ্ঠা করেছেন অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান। তার মধ্যে সানসিটি গ্রুপের উনি হচ্ছে একজন প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, এবং তার অনেকগুলো ব্যবসা এখানে রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং বাংলাদেশেও তার ব্যবসা রয়েছে। তার পাশাপাশি উনি মধ্যপ্রাচ্যে যে প্রবাসী বাংলাদেশি যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছে তাদেরকে উনি ঐক্যবদ্ধ করার জন্য তিনি একটি সংগঠন করেছেন, যেটির নাম হচ্ছে গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন। এই সংগঠনটির তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্বে আছেন, এবং তার পাশাপাশি একটি সমাজসেবামূলক সংগঠন ইউনাইটেড ওয়েলফেয়ার অর্গানাইজেশন, যেটি বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত একটি সংগঠন। সেই সংগঠনটি উনি প্রতিষ্ঠাতা এবং সেটির উনি মধ্যপ্রাচ্যে এবং বাংলাদেশে টোটাল এই সংগঠনটির উনি দায়িত্বে আছেন। আমরা এখন আমাদের আজকের অতিথির সাথে আলাপচারিতায় যাচ্ছি। জনাব এম সাইফুল আলম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনার কাছে আমাদের প্রথম জানতে চাওয়া, সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্নমুখী পরিকল্পনা হাতে নিয়েছে, এই বিষয় নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? জি, ধন্যবাদ আকবর সাহেব আপনাকে। প্রথমেই আমি যারা এই অনুষ্ঠানের শ্রোতা আছে, দর্শকবৃন্দ আছে, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকেও শুভেচ্ছা। পাশাপাশি এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন, আসলেই আমাদের প্রবাসীদের জন্য এটি একটি খুবই ভালো উদ্যোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্যপত্র পাবো, এবং আমাদের যেহেতু এখন সোশ্যাল ওয়েলফেয়ারগুলি অ্যাকচুয়ালি সোশ্যাল যে সামাজিক মাধ্যমগুলি আছে, এই মাধ্যমগুলি অ্যাকচুয়ালি একটা যে কোনো কিছু সম্প্রচারের এখন বড় বাহন হিসেবে আমি মনে করি কাজ করি। আর বিশেষ করে প্রবাসীদের শোক দুঃখ, প্রবাসীর সুযোগ সুবিধা, প্রবাসীদের সমস্যা, বিভিন্ন কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াগুলিতেই বেশি পাই। তো এই জন্য আমি ধন্যবাদ যারা এই অনুষ্ঠানের পিছনে কাজ করছেন, কলাকৌশলী সকলকে, এবং যারা এই অনুষ্ঠানটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যেন প্রতিটা পর্ব সবাই দেখে এবং বিভিন্ন জিনিসগুলি তথ্যপত্রগুলি কিনে যেন নিয়ে সবাই সচেতনমূলকভাবে যেন বিভিন্ন রকম কাজ করতে পারে, এবং প্রবাসীরাও যেন আরও শক্তিশালী হয় প্রবাসীরাও। তো আকবর সাহেবকে ধন্যবাদ, উনি আমাকে প্রথম যে প্রস্তুতি করেছিলেন যে প্রবাসীদের নিয়ে সরকার কী ধরনের উদ্যোগমূলক কাজ করছে প্রবাসীদের। আসলে যে সরকারই থাকুক না কেন, সব সরকারই বাংলাদেশের আসলে প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিভিন্ন কর্মকাণ্ড নতুন নতুন প্রণয়ন করছে। আসলে প্রবাসীরা হলো বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। প্রবাসীদের কারণেই একমাত্র আমরা বাংলাদেশ যে রেমিটেন্সটা প্রবাসীরা ইনকাম করে পাঠায়, এই কারণেই কিন্তু আমরা বাংলাদেশ বর্তমানে অত্যন্ত শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে আছি। আপনারা জানেন যে আমাদের টোটাল জিডিপির যে 13% আসে প্রবাসীর ইনকামের মাধ্যমে, এবং বাংলাদেশের পণ্য আমদানি করতে যেই টাকা পয়সা চলে যায়, এই যে বৈদেশিক মুদ্রা, এই মুদ্রার সমস্ত 70% আসে প্রবাসী রেমিটেন্সের মাধ্যমে দেশে। তাহলে সুতরাং প্রবাসী অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং সরকার আসলে অনেক যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করছে। যেমন সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক করেছে, যেটার মাধ্যমে কিন্তু অনেক প্রবাসীরা এখন দেখা গেছে যে একটা ভিসা পাইলে সেই 4-5 লক্ষ টাকা কিন্তু লোন নিয়েও আসতে পারে। আপনি দেখেন সরকার কিন্তু এয়ারপোর্টে বেশ কিছু উন্নত কাজকর্ম করছে বাংলাদেশের। আজকে প্রবাসীরা কিন্তু এয়ারপোর্টে আগের মতো অতটা হয়রানি হয় না, অনেক কিছু সরকার এয়ারপোর্টে এখন মোটামুটি ভালো বন্দোবস্ত করেছে, এই জন্য আমরা খুশি। প্লাস সরকারের যে বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয় আছে,
ওনারা আসলে বেশ কাজ করছে। আমাদের তো অ্যাকচুয়ালি অর্থনৈতিকভাবে আমরা দুর্বল, আমাদের মিশন সব দেশে এতগুলো বাংলাদেশ মিশন করা সম্ভব না, এমবিসি অফিস যেগুলো। তো যতটুকু সরকার আছে আমার জানার মধ্যে প্রায় 40-50টা এমবিসি অফিস আছে। আর আমাদের প্রবাসী তো সাধারণত 52টা দেশে প্রবাসী বেশি যায় প্রায় দেশের মধ্যে আসে, কিন্তু ম্যাক্সিমামলি অ্যাকচুয়ালি যেটাতে যায় 50-52টা দেশের মধ্যে বেশি যায়। তো সরকারের বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয় আসলে অনেক কাজ করছে তারা কর্মকর্তারা, এবং বিদেশে প্রত্যেকটা এমবেসি একটা লেবার উইং ডিপার্টমেন্ট আছে, লেবারের কল্যাণের জন্য তারা ভালো কাজ করছে, বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আপনারা জানেন VSL আছে, VSL-এর মধ্যে বিভিন্ন কর্মসূচি যাচ্ছে। আপনারা জানেন যে প্রবাসী কল্যাণ ফান্ড নামে যে বৈদেশিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করা আছে, আপনারা জানেন যে সেখানে কিন্তু কেউ অসুস্থ হলে বড় বড় চিকিৎসার জন্য কিন্তু সহায়তা প্রদান করে এই প্রবাসী কল্যাণ তহবিল। এবং লাশ বিশেষ করে মারা গেলে কোনো প্রবাসী, সেটার ক্ষেত্রে কিন্তু প্রবাসী কল্যাণ তহবিলও যথেষ্ট শ্রম করে, এবং একটা লাশ পৌঁছানোর পরে তার দাফন কামনের জন্য প্রথমে যে টাকাটা কিন্তু ভালো মতো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু সেটাও পাওয়া যায়। এবং বিশেষ করে যে সমস্ত নারী শ্রমিকগুলি আছে, আপনারা জানেন প্রবাসে এই সমস্ত নারী শ্রমিকদেরকে কিন্তু বিভিন্নভাবে আইনি সহায়তার জন্য যে খরচ হয় সেটা কিন্তু বৈদেশিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়, আইনি সহায়তা। এবং আমরা কিন্তু দিনে দিনে প্রবাসীদের রেমিটেন্স আরও শক্তিশালী হতে যাচ্ছে দেশ, এবং সরকার প্রবাসীদের বিশেষ করে ট্রেনিংয়ের জন্য কিন্তু প্রায় বিভিন্ন ট্রেড সেন্টার অর্থাৎ প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ট্রেড সেন্টার তৈরি করছে। এতে করে কিন্তু দক্ষ শ্রমিক দিনে দিনে আমাদের মোটামুটি ভালো তৈরি হচ্ছে। এতে করে কি আমাদের যে পয়সা, মনে করেন একটা লোক যদি দক্ষ করে পাঠানো হয় বিদেশে, তাহলে দেখা গেছে সে কিন্তু মনে করেন একটা নর্মাল হেল্পারের চাইতে কিন্তু একটা দক্ষপ্রাপ্ত শ্রমিক কিন্তু বেশি টাকা রেমিটেন্স দেশে পাঠাতে পারবো। এতে কিন্তু রেমিটেন্স আরও বেশি চাঙ্গা হবে। তো সরকারের আসলে যে সমস্ত উদ্যোগগুলি গ্রহণ করে সরকার খুবই ভালো। আমরা চাই সরকারকে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও বেশি তদারকি, আরও বেশি অ্যাক্টিভ, এবং যে সমস্ত মিশনগুলিতে যে সমস্ত কর্মকর্তা পাঠায় প্রবাস বান্ধব, যারা প্রবাসীকে ভালোবাসে, যারা আসলে পরিশ্রমী, এই ধরনের কর্মকর্তাদের জানি বিশেষ করে নিয়োগ দেয়, তাহলে আরও বেশি আমরা প্রবাসীরা সফলতা বয়ে আনতে পারব। আপনি প্রায় দীর্ঘ 25 বছর এই মধ্যপ্রাচ্যে আপনার কর্মজীবন, আপনি শুরুতেই নিশ্চয়ই কাতারে এসেছেন হয়তো একজন কর্মী হিসেবে, পর্যায়ক্রমে আপনি এখানে উদ্যোক্তা হয়েছেন। আপনার এই 25 বছর জীবনে আপনি দেখেছেন যে এখানে একজন প্রবাসী সে শুধু যে তার পরিবারের জন্য সে কাজ করে তা না, সে কিন্তু দেশের জন্য একটা বড় অবদান রাখে। একজন প্রবাসী আসার পরে দেশ এবং তার পরিবার মানে দুটিকে একসাথে সে কীভাবে মেনটেন করে? জি, আসলে আপনার প্রশ্নটা খুব একটি সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আসলে একজন প্রবাসী দুই দিক থেকে ভূমিকা পালন করছেন। একটা হলো সামাজিক ভূমিকা। কিভাবে? আপনি দেখেন, যখন একজন প্রবাসী তার কষ্টকৃত ইনকাম রেমিটেন্সটা দেশে পাঠায়, তখন দেশে তার যে পরিবার টাকাটা পায়, সেই পরিবার নিজেদের ভরণ পোষণের পাশাপাশি দেশের যে উন্নয়নের কাজে লাগতেছে, সেই পরিবার দেখা গেছে আপনি একটা জমি কিনতেছে বা তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করছে, ঘর তৈরি করতেছে। এটাতে কিন্তু বাংলাদেশের যে সামাজিক উন্নয়ন, এই সামাজিক উন্নয়নে কিন্তু বাংলাদেশের প্রবাসীরা ব্যাপক ভূমিকা পালন করছে। দেখেন, একজন সমাজ যদি না আগায় যায়, দেশ আগাবে না। তাহলে একজন প্রবাসী কি তার ইনকামের মাধ্যমে তার পরিবারকে যে অর্থ প্রেরণ করছে, সেই পরিবর্তে বাংলাদেশের সমাজ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে। প্লাস আপনি একটা কথা বলেছেন যে কিভাবে দেশের মধ্যেও উপকার, একজন প্রবাসী সামাজিকভাবে করছে, আবার অর্থনৈতিকভাবে উন্নতি করছে। কিভাবে? দেখেন, আজকে প্রবাসীদের রেমিটেন্স কারণেই আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। আজকে প্রবাসীরা কি রেমিটেন্স যোদ্ধা। আজকে প্রবাসীদের রেমিটেন্সের কারণেই বাংলাদেশ অর্থনীতিতে ব্যাপক সাফল্য অর্জন করছে। আজকে দেখেন, বাংলাদেশের দুইটা জায়গা থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা হয়। একটা হলো ফার্স্ট প্রবাসী রেমিটেন্স, সেকেন্ড বাংলাদেশের গার্মেন্টস শিল্প। কিন্তু প্রবাসীরা 13% জিডিপি, আমরা জানেন তো, প্রবাসীরা 13% জিডিপি ফিল করছে দেশের। অর্থাৎ প্রবাসীরা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে যেই পরিমাণ ব্যাপক ভূমিকা পালন করছে, আসলে এগুলি অনস্বীকার। চাই প্রবাসীদের কাছে আমি মনে রাখবো বাংলাদেশের প্রতিটি মানুষ কৃতজ্ঞতা এবং সরকারকে প্রবাসীর জন্য আরও বেশি আধুনিক, আরও বেশি চিন্তাভাবনা, আরও বেশি যুগোপযোগী পদক্ষেপ নেওয়া উচিত। কারণ বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে শক্ত রাখছে প্রবাসী রেমিটেন্স।
এম সাইফুল আলম, আপনি তো নিশ্চয়, যেহেতু 25 বছর আগে আপনি প্রবাসী এসেছেন, দীর্ঘ 25 বছরের আপনার বাস্তব অভিজ্ঞতা অনেক কিছু আছে। বর্তমানে আমরা জানি যে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আমাদের শ্রমবাজারের একটা নতুন সম্ভাবনার দ্বার খোলার জন্য কিন্তু সরকারও কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের প্রবাসীরা যখন বিদেশে আসে, তারা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন এজেন্টের মাধ্যমে তারা এখানে আসতে হয়। এবং শুধুমাত্র যে মধ্যপ্রাচ্যে তা না, ইউরোপ যাওয়ার জন্য অনেকে স্বপ্ন থাকে, তারা ইউরোপ যাবে, বিভিন্ন এজেন্ট, সেই এজেন্টে দ্বারপ্রান্ত হয়ে তারা কিন্তু অনেক সময় অনেক রকম প্রতারিত হয়। এই প্রতারণার শিকার যেন না হয়, এটার জন্য আমাদের বর্তমান যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের বর্তমান যে সরকার, তারা কি কি পদক্ষেপ নিলে ভালো হবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আকবর সাহেবকে। আসলে বাংলাদেশিদের বিদেশে আসার ক্ষেত্রে অভিবাসন ব্যাপারে সবচেয়ে অভিবাসন কস্টটা অনেক বেশি হয় অন্যান্য দেশের তুলনায়, এবং প্রবাসে বিদেশে আসার ক্ষেত্রে কিন্তু অনেক প্রতারিত হয় কিছু ব্রোকার অর্থাৎ দালালদের কারণে। কারণ আমাদের সরকার রিক্রুটিং লাইসেন্স দেয়, প্রায় বাংলাদেশে প্রায় মনে হয় 2000-এর মতন রিক্রুটিং লাইসেন্স আছে, অর্থাৎ হাতে গোনা তো 30-40টার বেশি কোনো লাইসেন্স কাজ করে না, তারপর অনেকে লাইসেন্স নিয়ে বসে আছে। এই লাইসেন্সধারীদের কিছু ব্রোকার আছে যারা এই গ্রামগঞ্জ থেকে যখন একজন প্রবাসী শ্রমিকের সাথে কথা বলে, বিভিন্ন মিথ্যা আশ্বাস উল্টাপাল্টা কথা বলে এখানে নিয়ে আসে। তার স্যালারি যদি হয়ে থাকে 1000 রিয়াল, তাকে বলে যে তোমার স্যালারি 1500 রিয়াল। বিভিন্ন মিসআন্ডারস্ট্যান্ডিং প্রথম থেকেই তৈরি হয়। তো সরকারকে আমি মনে করি সরকার এই ব্যাপারে অত্যন্ত কঠোর নজরদারি করতে হবে, বিশেষ করে প্রাইভেট মাধ্যম অর্থাৎ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেই পরিমাণ লোক যাচ্ছে এটা বেশি। যে সরকারের যে নিজস্ব প্রতিষ্ঠান আছে বুয়েসেল, তার মাধ্যমে কিন্তু অতটা লোক যায় না, বেশিরভাগ যায় প্রাইভেট এজেন্সির মাধ্যমে। এবং আমাদের বাংলাদেশে কিন্তু প্রবাসে যায় হলো বেশি আত্মীয় স্বজনের মাধ্যমে। দেখা যায় একজন আত্মীয় বিদেশে আসে, তার সে 2টা ভিসা পাইছে, সেইভাবে তার আত্মীয় স্বজনকে নিয়ে আসে। এইভাবেও আমাদের কিছু যেটাকে বলে ইন্ডিভিজুয়াল সোর্স, আর একটা হইলো আপনার বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সোর্স। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা গেছে যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বেশি প্রতারিত হয়, কারণ এখানে তারা দালালরা বিভিন্ন রকম বড় অঙ্কের টাকা নিয়ে যায় অভিবাসন ব্যয় খাতে। আসলে বিদেশে কিন্তু যারা যে সমস্ত লোকগুলিকে রিক্রুট করে, তারা কিন্তু অতটা চায় না। যারা চায় হলো যে একটা শ্রমিক আসবে, তাদের যে রিটার্ন ট্রাভেল ফেয়ার সেটা দিয়া। কিন্তু এখানে দেখা গেছে যে মধ্যস্বত্বভোগীরা একটা লোকের কাছ থেকে বাংলাদেশের 3 থেকে 4 লক্ষ 5 লক্ষ টাকা মধ্যপ্রাচ্যে বিশেষ করে নেয়। আসলে এই অভিবাসন ব্যয়ের কারণে দেখা গেছে বাংলাদেশ থেকে এই দালাল চক্রের অনেক বড় টাকা, তাকে বিদেশে আসার পরে সেই 4 লক্ষ 5 লক্ষ টাকা যখন সে মাসে তো 1000 থেকে 1500 রিয়াল স্যালারি পায়, তো এইভাবে তাকে যে সেটা মেকআপ করতে হবে, এই ক্ষেত্রে অভিবাসন কাজে বড় রকমের একটা ঝুঁকি হয়ে যায় ওই প্রবাসীর ক্ষেত্রে। তো এই জন্য সরকারকে কি করতে হবে, সরকারকে সরকারের যে নিজস্ব রিক্রুটিং এজেন্সি বুয়েসেল আছে, সরকার যদি এমবিসি অফিসগুলিকে যদি প্রফেশনাল অর্থাৎ এমবিসি অফিসে এই সমস্ত রিক্রুটমেন্টের জন্য রিক্রুটমেন্ট অফিসার নিয়োগ করে, যে তারা প্রবাসে বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে কথা বলে যে এমবিসির মাধ্যমে আপনারা আসেন, আপনারা লোক নেন, এইগুলির ব্যাপারে উৎসাহ প্রদান করে, এবং অর্থাৎ একটিভ অফিসার যদি এখানে প্রেরণ করে। দেখা গেছে কিছু অফিসার পাঠায়, তারা কোট টাইপ করে শুধু এমবিসিতে বসে থাকে লেবার রুমের, তারা লেবারদের জন্য যে এখানে আসছে তাদের মাথার মধ্যে সে কথাটা স্মরণ থাকে না। আমি দেখছি বিশেষ করে বিভিন্ন এমবিসির যে সেবাসমূহগুলি, এখানে অনেক রকমের ঘাটতি আছে। তাই সরকারের উদ্যোগ একটিভ অফিসার পাঠক, সরকারের উদ্যোগ পরিশ্রমী যারা আছেন, যে সমস্ত অফিসার বাংলাদেশে কাজ করতে পারবে, যারা ল্যাঙ্গুয়েজ স্কিলে অত্যন্ত দক্ষ এবং ভালো অন্যান্য ল্যাঙ্গুয়েজ জানে, এই ধরনের দেশে ওই ধরনের বাংলাদেশ থেকে রিক্রুটমেন্ট করে প্রথমে আগে আমি মনে করি কিছু অফিসার প্রেরণ করুক, যারা শুধু রিক্রুটিংয়ের জন্য কাজ করবে, সরকারিভাবে ডাইরেক্ট প্রবাসে জানি লোক আনতে পারে। কারণ আমাদের দেশে মানব সম্পদ অনেক বড়, 17 থেকে 20 কোটি লোকজন আমরা যদি আরও বেশি প্রবাসীদের দেশের জন্য আরও বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। তাই সরকারকে আরও বেশি যুগোপযোগী পদক্ষেপ নেওয়া মনে করি আমরা যদি এর সাথে একটু যুক্ত করি, আসলে আমাদের দেশের টোটাল যে জনসংখ্যা তার অর্ধেক প্রায় নারী। এই নারীরা এর আগে কিন্তু প্রবাসী তেমন একটা কর্মী হিসেবে আসেনি। ইদানিং আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক নারী বোনেরাও কিন্তু প্রবাসে আসছে। সেক্ষেত্রে তারাও কিন্তু বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছে। এই জটিলতা যেন না আসে, এই বিষয়গুলো নিয়ে আপনার পরামর্শ কী? আসলে প্রবাসে নারী শ্রমিক কিছুটা ঝুঁকিপূর্ণ, যেহেতু একটা নারী যখন প্রবাসে যায়, আমাদের নারীগুলি কিন্তু অতটা ট্রেনিং প্রাপ্ত না, মেন ভাষা জ্ঞান খুবই স্বল্প, এবং তাদের লেখাপড়াও খুবই স্বল্প। তো
নারী শ্রমিকেরও ভিত্তিক করতে হবে, এমন না যে নারী শ্রমিক বিদেশে যাওয়া দরকার নেই, এটা করা উচিত না। যেমন পাকিস্তান কিন্তু নারী শ্রমিক পাঠায় না, কিন্তু আমাদের ওই চিন্তাধারা, যেহেতু আমাদের মানব সম্পদ অনেক বড়, মানব সম্পদ যত বেশি বিদেশে পাঠানো যাবে তত বেশি দেশের জন্য অর্থনৈতিকভাবে শক্তিশালী। এই জন্য আমি মনে করি নারী শ্রমিক আর পাঠাক, কিন্তু নারী শ্রমিকের জন্য আমাদের যে মিশনগুলি আছে, এমবিসি অফিসগুলি আছে, তাদেরকে সহায়তামূলক আচরণ করতে হবে। নারী শ্রমিকদের যদি কোনো জায়গায় কোনো বিপদে পড়ে, সেই নারী শ্রমিকদের সেই বিপদের জন্য সেখানে যে লজিস্টিক সাপোর্ট আমি মনে করি দেওয়া উচিত, এগুলো নিয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্লাস একটা নারী শ্রমিক বাংলাদেশ থেকে যখন আসবে, তার ক্লিয়ারেন্স খুব অত্যন্ত সুন্দরভাবে দেখা হয়। সেই নারীটা যে বিদেশে আসবে, তার যে স্পন্সর কোম্পানি ঠিক আছে কি না, তাদের কন্ট্যাক্ট ডিটেলসকে এমবিসি অফিসে একটা রেকর্ড থাকতে হবে। এবং নারী শ্রমিকের জন্য বিশেষ করে বর্তমানে ট্রেনিং দেওয়া হয় নারী শ্রমিককে, আমি মনে করি ট্রেনিং স্কিলটা আর একটু স্ট্রং করা দরকার, আরও বেশি দক্ষ ট্রেনিং দেওয়া দরকার। আমাদের কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে 100 জন নারীর মধ্যে 80% 70% নারী কিন্তু যায় হলো হাউসমেট, অর্থাৎ কাজের মহিলা হিসাবে গৃহকর্মী হিসাবে। এই গৃহকর্মী পদে কিন্তু আসলে একটা ওভেন চালানোর জন্য কিন্তু দক্ষতা থাকে না। এইগুলি বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়া দরকার। ওয়াশিং মেশিন কীভাবে চালাইতে হবে, বাসার একটা আপনার যে ডিশ ওয়াশিং মেশিন কীভাবে অপারেট করতে হবে, এই ধরনের বিভিন্ন রকমের যদি ট্রেনিং দেওয়া হয়, তাহলে তারা আরও ভালো বেশি দক্ষ হবে এবং বিদেশে আসলে ভালো করতে পারবে। প্লাস ভাষা ল্যাঙ্গুয়েজটিও নারীদেরকে আরও বেশি পরিমাণে আরও অর্গানাইজ করা দরকার ল্যাঙ্গুয়েজের উপরে। প্লাস মিশনগুলিকে এমন একটি মনোভাব রাখতে হবে, নারী কর্মীর যেন সর্বাত্মক সহযোগিতা পায়, অর্থাৎ আসার পর থেকে সেই নারী কর্মী ঠিকমতো স্পন্সর কাছে পৌঁছাইছে, সেটাও যেন একটা ক্লিয়ারেন্স পায়। এবং নারী কর্মীর সবচেয়ে বড় জিনিস হলো নিরাপত্তা, সেফটি। নারী কর্মী জানি আমি মনে করি মিশনগুলো তাদের নিরাপত্তার ব্যবস্থা অত্যন্তই রাখে। কোনো রকমের জানি একটা অকারেন্স ঘটলে সেটা কে আনছে, স্পন্সর আনছে, তাদের সাথে যোগাযোগ এবং বাংলাদেশে কোন এজেন্সি পাঠাইছে, এগুলির ব্যাপারে তদারকিটা আরও বেশি করতে হবে জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের। জি, আমরা যেমনটা দেখেছি আসলে মধ্যপ্রাচ্যে এর আগে আমাদের যেসব শ্রমিক ভাইয়েরা এখানে এসেছে, প্রায় অধিকাংশই নির্মাণ শ্রমিকের কাজ করার জন্য এসেছে। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান যে তাদের শ্রমিকদের যে চাহিদা এখানে, সেটাতে দেখা যাচ্ছে তারা আসলে কনস্ট্রাকশন সাইট তাদের একটা চলমান, কিন্তু তার পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন আরও অনেকগুলো সাইট তাদের আছে। যেমন তার মধ্যে একটি হচ্ছে হসপিটালিটি। কাতার, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দুবাই, কাতার সহ বিভিন্ন দেশে হসপিটালিটির প্রচুর একটা চাহিদা আছে। এই চাহিদা ঘাটতি পূরণ করার জন্য আমরা দেখি যে তারা বিভিন্ন সময় আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল অথবা ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে তারা লোক আনে। বাংলাদেশিরা এই হসপিটাল সেক্টরটাতে একটা তাদের হচ্ছে নেতৃত্ব স্থানে আসার জন্য কী পদক্ষেপ নিয়ে বাংলাদেশ থেকে লোক পাঠানো দরকার বলে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ থেকে যে সমস্ত লোক বিদেশে যায়, বেশিরভাগই আমরা শ্রমিক যায়। বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিতে এগুলো কিন্তু সবচেয়ে বেশি শ্রমিক। আর ইউরোপে যাচ্ছে হলো যেমন ক্যাটারিং, হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্যাক্টরির কর্মী এই হিসাবে। তো সরকার যদি আসলে আমাদের বিশেষ করে যেমন মনে করেন বিদেশে কিন্তু নার্স, ছেলে এবং মেয়ে দুটোরও কিন্তু পর্যাপ্ত পরিমাণে দরকার পড়ে। আপনার দেখেন বিভিন্ন হোটেল ইন্ডাস্ট্রিতে কিন্তু হাই স্কিলও লোক জোগাড় পড়ে, যেমন কুক আপনি দেখেন এটা হাই স্কিল। তারপরে আপনি দেখেন যে বিভিন্ন অফিস আদালতে যে এখন কম্পিউটারের কাজগুলি করার জন্য কিন্তু অনেক প্রোগ্রামার নেয় তারা, অর্থাৎ অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেয়। তো এই ধরনের প্রশাসনিক খাতেও কিন্তু বাংলাদেশে থেকে বেশ পরিমাণ লোক রিক্রুট করতে পারে। এই জন্য কী করতে হবে, সরকারকে বিভিন্ন যে ট্রেনিং সেন্টারগুলি সরকারের আছেন, ট্রেড সেন্টার, এই ট্রেড সেন্টারগুলিতে দক্ষ লোক তৈরি করার জন্য বিভিন্নভাবে আমি মনে করি সরকার পত্রপত্রিকার বিজ্ঞাপন দিয়ে যে আমরা ভুয়েসেলের মাধ্যমে বিদেশে লোক পাঠাই, সেই ক্ষেত্রে কী করতে হবে এবং হাই স্কিল লোকগুলি তৈরি করার জন্য সরকার তাদের ভুয়েসেল এবং সরকার জনশক্তি ও কর্মসংস্থান বৈদেশিক জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয় যেটা আছেন বৈদেশিক এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে দক্ষ লোক তৈরিতে সরকার যেন অত্যন্ত গুরুত্ব ভূমিকা নিয়ে, এতে করে দক্ষ লোক যদি আমাদের প্রবাসে আসে তাহলে আমাদের রেমিটেন্স আরও বেশি দেশে আরও বেশি বৃদ্ধি পাবে, ইনক্রিজ হবে। আপনি দেখেন একটা লেবার 1000 থেকে 1500 রিয়াল বা দেরহাম বা ওমানি রিয়াল অথবা আপনার রিঙ্গিত এই টাকা পাচ্ছে। আপনি যদি এখানে একটা দক্ষ শ্রমিক আসে, আজকে যদি একটা কাজে কম্পিউটার প্রোগ্রাম
বা কম্পিউটার অপারেটর, আপনি দেখেন ডাটা অ্যানালাইস্ট, এই ধরনের কাজে যদি আপনি পায়, সে তার বেতন হচ্ছে মিনিমাম 3000 রিয়াল থেকে 5000 রিয়াল। তাহলে আপনি দেখেন যে 4টা লেবার কর্মীর সমান সে রেমিটেন্স পাঠাবে। তাহলে এখন যদি যত বেশি দক্ষ কর্মী আসবে, দেশের রেমিটেন্স আসবে, এবং একটা দক্ষ কর্মী পাঠাইলে দেশের এবং এখানে আসা লেবাররা যেমন বিভিন্ন রকম সমস্যা পারে, যে এডুকেটেড ছেলে সে কিন্তু অনেকটা সচেতন, কেয়ারফুল তার সমস্ত কাজের ব্যাপারে আইন কানুনের ব্যাপারে। এতে করে দক্ষ শ্রমিক, ভালো স্কিল লোক পাঠাইতে পারলে, এডুকেশন লোক পাঠাইতে পারলে আমাদের যে বাংলাদেশিদের বিভিন্ন জায়গায় যে শ্রম মার্কেটটা যে বিনষ্ট হয়ে যেতেছে, এটার পিছনে কিন্তু আমাদের লেবারদের কিছুটা বোকামি আছে। তারা সংশ্লিষ্ট দেশের আইন কানুনগুলি ভালো মতো মানে না। যেমন দেখেন আজকে সংযুক্ত আরব আমিরাতে এখন দেখেন দীর্ঘদিন ভিসাই বন্ধ। কী কারণে জানেন? আমাদের এটার মূল কারণ হচ্ছে আমাদের আইনগতভাবে আমরা ওই দেশের আইন কানুনকে অবজ্ঞা করেছি, অর্থাৎ আইন কানুনকে রেসপেক্ট করি নাই। কেমন দেখা গেছে যে একটা লোক বিদেশে আইসা তার স্পন্সরের কাছে পাসপোর্ট ফালায় সে অন্য জায়গায় কাজ করতে চলে যায়। এতে কী করে দেখা গেছে অ্যাবসকন্ডিং, মানে অনুপস্থিতির হার অনেক বেশি হয়ে যেতেছে, যার দরুন কিন্তু আজকে ওই দেশে ভিসাই বন্ধ। কারণ সে নির্দিষ্ট স্পন্সরের কাছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এই জিনিসটা হয় যে নির্দিষ্ট স্পন্সরের কাছে কাজ করে না। কারণ লেবার সে এটা চিন্তা করে না যে সে 200 টাকা বা 500 টাকা বেশি পাওয়ার জন্য অন্য জায়গায় চলে গেলে সে যে তার এই দেশে ডিপোর্ট হয়ে যাবে এবং সে যে এই দেশে ব্ল্যাকলিস্ট হয়ে যাবে পরবর্তী সেই দেশে আসতে পারবে, এই জিনিসটা পরবর্তী চিন্তা করে না ভবিষ্যতে কী হবে। তো এগুলি তাদের কিছু ব্যাপারে, আইনের প্রক্রিয়ার ব্যাপারে কিছুটা তাদেরকেও সচেতনতা করতে হবে। আমি মনে করি সরকারের প্রবাসী কল্যাণ বৈদেশিক মন্ত্রণালয় বিভিন্ন সচেতনামূলকও কিছু প্রবাসী মাঝে মাঝে প্রোগ্রাম করা উচিত আমাদের এই সম্মানিত যে রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে। তাহলে কিন্তু সচেতন প্রোগ্রামগুলোর কথা, কিন্তু কোনো উদ্যোগ দেখি না। মিশনগুলি তারা শুধুমাত্র কিভাবে তাদের স্যালারি পাওয়া যায়, তাদের ইনকাম পাওয়া যায়, সেই সমস্ত নিয়েই তারা ব্যস্ত থাকে, তাদের পরিবারদের নিয়ে ব্যস্ত থাকে। তারা যে প্রবাসী লোকদের জন্য এখানে আসছে, এখানে মিশন খুলছে প্রবাসীদের সেবা জন্য, শুধু তারা চিন্তা করে যে শুধু পাসপোর্ট রিনিউ করবো, এই হলো তাদের কাজ মিশনগুলির। আমি বাংলাদেশের বিভিন্ন গালফ মিশনগুলিতে বেশি যাই, আমি দেখছি তাদের অবজ্ঞা সবচেয়ে বেশি। তারা অত্যন্ত মনে করেন আমরা যে একটা মানুষের সেবা মনোভাবপূর্ণ নিয়ে কাজ করবো, সেই কাজগুলি আমি দেখি না। এই জন্য আমাদের ব্যর্থতা আছে, মিশনগুলির অনেক ব্যর্থতা আছে। তো পরিশেষে আমি এটাই বলতে চাই যে আসলেই দক্ষ সরকার অনেক যুগ পদক্ষেপ নিচ্ছে, আরও বেশি উদ্যোগ নেওয়ার দরকার আমি মনে করি। আচ্ছা, যেমনটি বললেন যে একজন শ্রমিক কিন্তু সে দেখা যাচ্ছে যে একটা কোম্পানিতে আসছে, সে আরেক বাইরে অন্য জায়গাতে কাজ করতে যায়, কিন্তু সে দেখা যাচ্ছে তার যে মেন যে স্পন্সর রয়েছে তার থেকে কোনো অনুমতিপত্র নেয় না। সেক্ষেত্রে আমরা মধ্যপ্রাচ্যের একটি দেশ কাতারে দেখলাম খুব রিসেন্টলি কাতার সরকার একটা নতুন একটা আইন করেছে, সেটি হচ্ছে যে যারা বাইরে কাজ করতে পারে, মানে কোম্পানি থেকে অনুমতি নিয়ে তারা একের অধিক কোম্পানিতে কাজ করতে পারবে। এই বিষয়টা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা? আসলে এটা কিছুদিন আগে মধ্যপ্রাচ্যের দেশ কাতার হতে এটা ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি, কিন্তু আসলে এটা সরকারি কোনো গেজেট বা সরকারের 100% কনফার্মেশন কোনো নোটিশ আমি নিজেও দেখি নাই। আমি নিজেও কাতারে ব্যবসা করি, কিন্তু আমি এটা কোনো এখনও এটার 100% কনফার্মেশন কোনো কিছু দেখি না। এটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে যে সে অন্য জায়গাতে, কিন্তু আমি যথেষ্ট জানি যে মধ্যপ্রাচ্যের দেশগুলো হলো স্পন্সর ক্যাপাবেল দেশ। এরা এক স্পন্সরে কাজ করলে সেই স্পন্সরেই কাজ করতে হবে লিগালভাবে। অন্য কোনো জায়গায় যাইতে হলে তাকে লিখিত পারমিশন লাগবে, বা সে একটা আরবিতে বলে ইয়ারা, মানে টেম্পোরারি সেকেন্ডমেন্ট। সেই টেম্পোরারি সেকেন্ডমেন্টটা শুধুমাত্র মিনিস্ট্রি অফ লেবার থেকে পারমিশন নিয়ে করতে পারে দোহা কাতারে। কিন্তু সে যে নিয়মিত এক স্পন্সর আইসা যে নিয়মিত সে সবসময় ফ্রিল্যান্স হিসাবে কাজ করতে পারবে এবং সে পার্ট টাইমও করতে পারবে, এইটা এখনও কোনো বৈধভাবে কোনো জায়গায় কোনো সার্কুলেশন সরকারের প্যাটে, মানে সরকারের যে প্রক্রিয়া সেই লিগাল প্রক্রিয়াতে আমি এখনও পাই নাই। এটা আপনার মুখ থেকে আমি শুনছি এবং সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত এটা লিখিত কোনো এখনো কোনো জায়গায় যে বিষয়টা হচ্ছে, আমরা আমাদের যে প্রবাসী বাইরে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে আসে, আমরা জানি যে বিগত সরকারের আমল থেকেও এটা খুবই সবাই জানে যে প্রবাসী কল্যাণ ব্যাংক কি বলছে যে কেউ বিদেশে গেলে তারা হচ্ছে শর্ত সাপেক্ষে লোন দিবে। কিন্তু আসলে কি তারা শর্ত সাপেক্ষে লোন দিচ্ছে না? এই যে প্রবাসী কল্যাণ ব্যাংকের যে লোনের যে প্রক্রিয়াটা, এটি জটিলতা অনেক প্রবাসীরা আমাদেরকে বলছে যে আসলে দেখতে দেখছে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তারা কিন্তু লোন এখনও ছাড় করে না। সেক্ষেত্রে আমাদের সরকার এই বিষয় নিয়ে কী পদক্ষেপ নিতে পারে? জি, আচ্ছা, একটা সুন্দর প্রশ্ন। আসলে প্রবাসী ব্যাংক সৃষ্টি হয়েছিল প্রবাসীদের জন্য,
যেহেতু প্রবাসীরা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই উদ্দেশ্যে পূর্ববর্তী সরকার অ্যাকচুয়ালি প্রবাসী ব্যাংক করেছে, যে এটা ভালো উদ্যোগ প্রবাসী ব্যাংক। কিন্তু প্রবাসী ব্যাংকের লোন প্রক্রিয়ার যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকে আরও সহজীকরণ করা দরকার আমি মনে করি। কেন? একটা প্রবাসের যারা নর্মাল আপনার শ্রমিক, তারা যখন বিদেশে আসবে, তাদের যেই লোনের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াতে এক নম্বর হলো খুব ফাস্টলি করতে হবে, এবং সেখানে যে গ্যারান্টার পদ্ধতিটা আরও ইজি করতে হবে। এখানে দেখা গেছে লোন অ্যাপ্লিকেশন করে তাকে শক্ত গ্যারান্টার চায়। এখন একজন নর্মাল শ্রমিক সে আসবে বিদেশে, তার তো দেশের ভিতরে অতটা কানেক্টিভিটি নাই যে ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে গ্যারান্টি আনবো বা ভালো সম্পদের মালিক আছে তার কাছ থেকে গ্যারান্টি আনবো। এই জন্য গ্যারান্টর লোনের হিসাবে সে বাংলাদেশের নাগরিক 2 জন ব্যক্তি গ্যারান্টর হবে। আমি মনে করি সেখানে তার ফ্যামিলির কোনো কেউ হতে পারে বা তার আশেপাশে গ্রামের কেউ হতে পারে। সেই গ্যারান্টারের ক্ষেত্রেও যেন অর্থাৎ স্মুথ করা হয়, 1 নম্বর। এবং বাংলাদেশে যখন আপনি একটা ভিসা নিয়ে জমা দিবে, তাদের ভিসার সত্যতা যাচাই করে প্রবাসী ব্যাংক, সেটার ক্ষেত্রেও তারা অনেক টাইম অতিবাহিত করে। আপনি দেখেন একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে আমি মনে করি সর্বোচ্চ 3 দিনের মধ্যে তাকে অ্যাপ্রুভাল দেওয়া উচিত সে লোনটা পাবে কি না। মানে সে অন্য কোনো প্রক্রিয়ায় সে টাকাগুলি ধার করবে বা অন্য প্রক্রিয়ায় সে ঋণের ব্যবস্থা করবে, আরও কিছু প্রাইভেট মাধ্যম আছে। তো লোন প্রক্রিয়া প্রবাসী ব্যাংকের অত্যন্ত সহজীকরণ করা উচিত, এবং গ্যারান্টারের ক্ষেত্রেও অত্যন্ত স্মুথলি, অর্থাৎ গ্যারান্টার যেন অত শক্তিশালী না খোঁজা হয়। বাংলাদেশের আইডি কার্ড আছে, যাদের নাগরিকত্ব আছে, ভোটার আইডি কার্ড আছে, এই ধরনের 2 জন ব্যক্তি তাকে গ্যারান্টি হিসেবে দিবে। কারণ প্রবাসী বিদেশ গিয়ে টাকাটা প্রেরণ করবে, কারণ তার ভিসাটাই হলো গ্যারান্টি। কারণ সে একটা ভিসা নিয়ে আসছে, একটা নিয়োগকর্তার মাধ্যমে সে কাজ পাইছে, কাজের মাধ্যমে সে বিদেশ যাচ্ছে, এবং সে সেইখানে গিয়ে স্যালারিটা পাঠাবে। ব্যাংক এগেনস্ট প্রবাসী ব্যাংক একটা ইন্টারেস্ট নিচ্ছে। সুতরাং সেটাকে সহজীকরণ করা উচিত যাতে করে বেশি করে, এবং তারা লোনও জানে, লোন ডিসবার্সমেন্ট পরিমাণ জানি, আমি ডিসবার্স পরিমাণ জানি আরও বেশি বৃদ্ধি করার চিন্তা ভাবনা করে প্রবাসী ব্যাংক আরও বেশি এই ক্ষেত্রে। তাহলে আমাদের প্রবাসীরা বেশি করে যাইতে পারবে, এবং সহজীকরণ করা উচিত আমি মনে করি। যে বর্তমান যে সমসাময়িক যে মানে আমাদের সংকট বলবো, যে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছে, তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তারা নাকি ভিসা রিনিউ করতে পারছে না, অথবা নতুন কোনো বিষয় আসছে না। সেই ক্ষেত্রে তো এখানকার বর্তমান পরিস্থিতিটা কি? আসলে কথাটি সত্য। দীর্ঘদিন যাবৎ তো সংযুক্ত আরব আমিরাতে ভিসা ব্যবস্থা বন্ধ আছে, তেমন বাংলাদেশি কর্মী যাইতে পারে না। এমনকি সংযুক্ত আরব আমিরাতে যদি একজন ব্যবসায়ী ভিজিট ভিসা যাইতে চায়, সেটাও পারতেছে না। কথাগুলি সত্য। তো ইদানিং বেশ কিছুদিন আগে থেকেই সংযুক্ত আরব আমিরাতে যখন তাদের ভিসা সিস্টেম রেনিউ করতে যায়, অনেকের ভিসা রেনিউ হয় না, রিজেক্ট আসে, ডিক্লাইন। এই কথাগুলি সত্য। এর কারণ হচ্ছে যে একটা সংযুক্ত আরব আমিরাতের এদের আইনকানুন অত্যন্ত গতানুগতিক আপডেট করেছে। একটা কোম্পানিতে সংযুক্ত আরব আমিরাতে যদি একটা লোক যায়, তার যে WPS সিস্টেম, তারা দেখে যে তার নামের উপর স্যালারিটা ওই কোম্পানি পাঠায় কিনা। যদি স্যালারিটা পাঠায়, তাহলে ওই ব্যক্তি লিগাল আছে, প্লাস ওই কোম্পানির লাইসেন্স সিস্টেমে অ্যাক্টিভ আছে কিনা, অর্থাৎ প্রতি বছর ওই কোম্পানির লাইসেন্সটা রিনিউ করা হয় কিনা, প্লাস ওই কোম্পানি গভর্নমেন্টের যে আদার যে ফিগুলি আছে সেগুলি পেমেন্ট করে কিনা। মিনিস্ট্রি অফ ইকোনমিক ডিপার্টমেন্ট আপনার লেবারের কার্ড, কম্পিউটার কার্ড এবং আপনার ইজারি, অর্থাৎ তাদের অফিস আছে কিনা, অর্থাৎ সমস্ত কিছু সিস্টেম, ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা কোম্পানির, এগুলো যদি সিস্টেমে যদি আপডেট না থাকে, তাহলে ওই কোম্পানির কোনো ভিসাই রেনিউ হবে না। তো এই যে সরকারের যে কোম্পানিগুলির উপরে যেই পরিমাণ কোম্পানিগুলির উপরে আপনি দেখেন যে পরিমাণ চেকিং, যেই পরিমাণ নিয়মকানুন, এগুলো ঠিক রাখতে হবে ওই কোম্পানিকে, তাহলে ওই কোম্পানির ভিসাটা রেনিউ হবে। তো দেখেন সরকার খুব স্ট্রং করেছে। আগে একটা মানুষ ভিসা দেওয়া যাইতো, সরকার তার স্যালারি যায় কিনা ব্যাংকে, তার কোম্পানির লাইসেন্স ঠিক আছে কিনা, এগুলো সরকার অতটা করতো না, তখন অটোমেটিকলি তার লেবার কার্ড রেনিউ হয়ে যেত। কিন্তু এখন আরব আমিরাত সরকার তাদের প্রশাসনিক কাঠামোকে এত পরিমাণ আপডেট করেছে যে একটা সাধারণ নর্মাল কোম্পানি যদি কোনো অবহেলা করে, তাহলে সেই যে লোকটাকে সে বিদেশে নিয়ে এসেছে, যেই স্টাফটাকে বা যেই কর্মীটাকে, সেই কর্মীরও আইডি কার্ড রেনিউ হচ্ছে না। তাদের এই নীতির কারণে, এই যে নতুন আপডেটের কারণে এই জিনিসটা হচ্ছে। তবে যেই সমস্ত কোম্পানি লিগাল আছে, যেই সমস্ত কোম্পানি নিয়মিত স্যালারি দেয়, তাদের লাইসেন্স রেনিউ করে এবং সব কিছু আপডেট আছে, তাদের প্রত্যেকটা কর্মীর আইডি কার্ড
রেনু হচ্ছে, তাদের ভিসা রেনু হচ্ছে, তাদের লেবার কার্ড রেনু হচ্ছে, কিন্তু কিছু কিছু কোম্পানির আছে এদের বিভিন্ন রকমের অনিয়ম আছে, এই অনিয়মের কারণে অ্যাকচুয়ালি ভিসা রেনু হচ্ছে না সংযুক্ত আরবে। কিন্তু আমি যতটুকু জানি আমার নিজের একটা কোম্পানি আছে আর সেখানে কিছু স্টাফ আছে, সবার ভিসা ঠিক মতো রেনু হচ্ছে। কিছু কোম্পানির অনিয়মের কারণে নীতি লঙ্ঘনের কারণে তাদের ভিসা রেনু হচ্ছে না। তবে এই ব্যাপারে আমি মনে করি যে সরকার, আরব আমিরাত সরকার অলরেডি কিছুটা নমনীয় নীতি নিয়েছে যাতে করে ভিসা রেনু হয় সবাই। মোটামুটি এখন গত সপ্তাহ আমি 3-4 দিন আগে আমার এক বন্ধুকে ফোন করেছি কী অবস্থা, মোটামুটি এখন মোটামুটি হচ্ছে। তো আমরা চাই যে আরও বেশি জানি সবাই, কারণ অনেক প্রবাসীরা যায় বিদেশে টাকা পয়সা খরচ করে, তারা তো আসলে কোম্পানির কী সমস্যা সেটা জানে না। তো এই জন্য আমরা চাই যে সব কোম্পানিগুলি যারা আছে, আমাদের বাঙালি মালিকানা কি কোম্পানি আছে, প্লাস আসে আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে বেশিরভাগ কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি, প্লাস অন্যান্য ন্যাশনালিটি কোম্পানি, তারা জানি তাদের লাইসেন্সগুলিকে সব কিছু আপডেট ঠিক রাখে সিস্টেমে, তাহলে আমাদের প্রবাসীরাও তাদের লেবার কার্ড, তাদের ভিসা টাইম মতো রেনু করতে পারবে। এখানে কোম্পানির গুলিরও কিছু সিস্টেমকে আপডেটের সাথে, সরকারের সিস্টেম আপডেটের সাথে কানেক্টিভিটি থাকতে হবে, তাহলে সবার আইডি রেনু হবে। আমাদের শ্রমিক ভাইয়েরা হয়তো, আমাদের যারা কর্মী ভাইয়েরা এখানে আছে তারা অনেক ক্ষেত্রে অসচেতন, কিন্তু আমাদের যে মিশনটি রয়েছে, অর্থাৎ আমাদের যে দূতাবাস, আমাদের দূতাবাসে আমাদের প্রবাসী ভাইয়েরা কখন যায়, হয়তো কখনো পাসপোর্ট রিনিউ করার জন্য যায়, এই সংক্রান্ত ছাড়া আর তেমন কোনো একটা কাজ তাদের থাকে না। কিন্তু এই যে দূতাবাসের সাথে আমাদের প্রবাসী ভাইদের যে একটা দূরত্ব থাকে, আমরা কি এই যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে এই দেশের যে আইন কানুন এগুলোকে কীভাবে হচ্ছে যে প্রবাসীরা জানবে এই দেশের কানুনটা কী? সে তো একটা নতুন লোক আসছে, হয়তো 1 বছরের ভিতরে সেইখানে কানুন সম্পর্কে ভালো মতো জানবে না। সেই ক্ষেত্রে আমাদের দূতাবাসের ভূমিকাটা কী রাখা দরকার? তারা আমাদের এই যে আমাদের কর্মী ভাইয়েরা আছে, আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, তাদেরকে সচেতন করার জন্য তাদের কী অ্যাওয়ারনেসটা তাদেরকে দিচ্ছে? ধন্যবাদ আকবর সাহেব। আসলে এটা বিশেষ করে এই অনুষ্ঠানের জন্য এগুলি একটি গুরুত্বপূর্ণ তথ্য যে আমাদের কর্মী ভাইদের জন্য সচেতনার জন্য মিশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ যত বেশি সচেতনা অ্যাওয়ারনেস অনুষ্ঠান আয়োজন করতে পারে দূতাবাস, আমি মনে করি তত বেশি প্রবাসীরা ওই সংশ্লিষ্ট দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে। তো এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য কী করা উচিত? বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়গুলোর যে লেবার উইং ডিপার্টমেন্ট আছে, বৈদেশিক ও কর্মসংস্থান প্রবাসী মন্ত্রণালয়ে যে অফিসারগুলি, কর্মকর্তাবিন্দুগুলি আছে, তাদেরকে অত্যন্ত দক্ষ ভূমিকা পালন করতে হবে। তারা যেন, আমি মনে করি প্রতি মাসে এই সমস্ত প্রবাসীরা আছে তাদের জোন ভিত্তিক 2-3টা করে জানি অ্যাওয়ারনেস মিটিং, সচেতনতা, আইন কানুনের ব্যাপারে প্রবাসীদের কী দায়িত্ব কর্তব্য আছে ওই সংশ্লিষ্ট দেশের প্রতি গুলি নোট করে সেগুলিকে ডিসকাস করে তাদের নলেজে ধারণা দেওয়া, এই ধরনের কিছু কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলে কি হবে, সবাই আইন কানুনের বিরুদ্ধে, এবং পাশাপাশি যে সমস্ত সামাজিক মাধ্যম পেজগুলি আছে সেখানে সংশ্লিষ্ট দেশের অ্যাম্বাসির থেকে সবসময় যেন বিভিন্ন তথ্যসমূহ প্রেরণ করে প্রয়োজনে আপনার পোস্টের মাধ্যমেও যেন প্রেরণ করে যাতে করে প্রবাসীরা, ওই সংশ্লিষ্ট দেশের বাংলাদেশি প্রবাসীরাও যেন এই তথ্যগুলি পায় যে এই সমস্ত ব্যাপারে এমবিসি থেকে সচেতনমূলক নোট দিয়েছে। আমরা একটা জিনিস যদি আপনি বারবার সামনে পান তাহলে কি সেটার ব্যাপারে আপনি বেশি জ্ঞাত হবেন, আপনি সেটাকে নলেজ নেবেন। তাই বেশি করে আমাদেরকে এই অ্যাওয়ারনেসের উপর গুরুত্ব দিতে হবে। তাহলে কিন্তু আমাদের প্রবাসে এই যে অনিয়মের কারণে অনেক লোককে চলে যেতে হয়, এই জিনিসটা বন্ধ হবে, রিডিউস হবে। তাহলে আমাদেরকে অর্থাৎ এমবিসি অফিসকে খুবই ভূমিকা পালন করতে হবে এই ব্যাপারে। যে দেশে বেশি প্রবাসী আছেন এই সমস্ত দেশে অ্যাওয়ারনেস স্ট্রং টিম করা উচিত কয়েকজনকে নিয়ে। সেই টিমে আমি মনে করি কিছু প্রবাসী কমিউনিটি, হাই কোয়ালিটি যারা আছে জব করে, তাদেরকে সন্নিবেশিত করার মাধ্যমে এই অ্যাওয়ারনেস টিম যদি করা হয় তাহলে অনেক বেশি ভালো হবে, অনেক বেশি সবাই সচেতনভাবে ইনশাল্লাহ ভালো মতো কাজ করবো এই দেশ, এবং আমাদের সম্মানও অনেক বৃদ্ধি পাবে, দেশেরও সম্মান বৃদ্ধি পাবে। কারণ প্রবাসীরা দেশের জন্য অনেক বড় সম্মান, এই প্রবাসীদের সম্মানের জন্য কাজ করতে হবে। আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে মিলে টোটাল প্রায় 1.5 কোটির উপরে প্রবাসী বাংলাদেশি বসবাস করে। তার সবচেয়ে বড় একটা জনগোষ্ঠী হচ্ছে এই মধ্যপ্রাচ্যে। এই মধ্যপ্রাচ্যে আমাদের যেমন কর্মী রয়েছে, তার পাশাপাশি কিন্তু এখানে অনেক বড় বড় আমাদের যারা উদ্যোক্তা রয়েছে, তাদের মধ্যে আপনি বিশেষ করে আপনার একটি সংগঠন রয়েছে যেটি গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন, যেটির নেতৃত্ব দিচ্ছেন আপনি। এই সংগঠনের মাধ্যমে আমরা অনেক ব্যবসায়ীর কথা বলি যে মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে একটা সিআর করলেই কিন্তু সে একটা কোম্পানির মালিক হয়ে যায়। সেই কোম্পানি আসলে খুললে এই কোম্পানি বন্ধ করতে যেসব সমস্যাগুলো সম্মুখীন হতে হয়, দেখা যাচ্ছে অনেকে কোম্পানি চালাতে পারে নাই, শেষ পর্যন্ত তাকে জেলে পর্যন্ত যেতে হয়।
এগুলোকে অ্যাওয়ারনেস করার জন্য আপনাদের বিশেষ করে গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন থেকে আপনাদের কি ইয়ে থাকবে? জি ধন্যবাদ। আসলে আমি নিজেও এখানে একটি মধ্যপ্রাচ্যের সংগঠনের সাথে আছি, যেটি ব্যবসায়ীদের জন্য, ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ করা, ব্যবসায়ীদেরকে বিভিন্ন রকমের তথ্যপত্র প্রদান করা, ব্যবসায়ীদেরকে সাথে একটি ভালো কানেক্টিভিটি করা, দেশের পণ্য কিভাবে বাংলাদেশে নিয়ে আসে, বাংলাদেশের পণ্যের মার্কেটকে কীভাবে মধ্যপ্রাচ্যে আরও ডেভেলপমেন্ট করা যায়, এবং বাংলাদেশে কীভাবে আরও কিছু ব্যবসায়ী এখানে এসে ব্যবসা বাণিজ্যের সাথে কানেক্টিভিটি হইতে পারে, এই সমস্ত লক্ষ্য উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমাদের এই গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন তৈরি করা, এবং এই অ্যাসোসিয়েশনে আমি নিজেও নেতৃত্ব দিয়ে যাচ্ছি। এখানে মধ্যপ্রাচ্যে কিন্তু অনেক ভালো ভালো বাংলাদেশি ব্যবসায়ীরা আছেন, আবারও কিছু আছে শুধুমাত্র ব্যবসার নামে লাইসেন্স খুলে ভিসার ব্যবসা করে। এই সমস্ত কিছু অনিয়ম আছে। আসলে সব দেশেই ভালো খারাপ তো থাকবেই, তো এখানেও বেশ কিছু অনিয়ম আছে। অনেকে একটা কমার্শিয়াল লাইসেন্স খোলার পরে 5টা ভিসা বের করে, তারপরে আর সেই লাইসেন্সকে রিনিউ করে না, সেই লাইসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারি ট্রান্সফার করে না। দেখা গেছে সেই লাইসেন্সের যে সরকারের বিভিন্ন ফি আছে, যেমন আপনার ট্যাক্স আছে, সেগুলি পে করে না, ভ্যাট পে করে না, কিছুই করে না। এতে এখানে দেখা গেছে যে আমাদের আরেকজন প্রবাসীর অনেক সমস্যা হচ্ছে, যে ওই লাইসেন্সের নামে বিদেশে আসতেছে। তো এই ক্ষেত্রেও আমি মনে করি যে আমরা তো প্রাইভেটভাবে, আমরা সেটা প্রাইভেট সংগঠন, ঠিক আছে। আমার গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন তো আমরা অনেকবারই অনেক সেমিনার করেছি, অনেক ডিসকাসিং মিটিং করেছি, অনেক ব্যবসায়ীদেরকে নিয়ে, এবং আমরা নিয়মিতই আমাদের এই সংগঠনের পক্ষ থেকেও আমরা সবসময় একটা জিনিসই তৈরি করি, যে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান ছোট হোক যাই হোক, যেই সমস্ত সরকারের রুলস আছে এগুলিকে আপনাকে বেশি শ্রদ্ধাশীল হতে হবে। আপনার সিআরকে, কমার্শিয়াল রেজিস্টারকে রিনিউ করতে হবে, আপনার মিউনিসিপ্যালিটি লাইসেন্সকে যেন ঠিকমতো করে, এবং আপনার 5টা লোক থাকুক নিজের কোম্পানি, সেগুলো যেন প্রতি মাসে স্যালারিটা 1 থেকে 5 তারিখের মধ্যে পে করেন। আমরা কিন্তু এই সমস্ত ব্যাপারে সচেতন দিকগুলি কিন্তু সবসময় আমাদের সংগঠনের মাধ্যমে প্রতিটা অনুষ্ঠানেই আমরা সংগঠনের মাধ্যমে যে সভা করি, সেমিনার করি, বিভিন্ন প্রচারমূলক কাজ করি, এগুলিতে কিন্তু আমরা এই জিনিসগুলি তুলে ধরি, যে যাতে কোনো রকমের আমরা ব্যবসায়ীদের কোনো নাম খারাপ না হয়, যে একজন বাংলাদেশ ব্যবসায়ী সে এই রকমের অনিয়মের কোনো কাজ করছে। আজকে দেখেন অনেক ব্যবসায়ীরা কিন্তু ওই ঠিকমতো পয়সাপাতি না দিয়ে কিন্তু পুলিশের জেলও খাইটাও দেশে যাইতে হইতেছে, এই তো আপনি জানেন বিশেষ করে। তো এই সমস্ত ব্যাপারে কিন্তু আমাদের দূতাবাসগুলিকেও কিন্তু যেভাবে আমাদের মনে করেন সাধারণ কর্মীদের নিয়ে একটা সচেতনমূলক মিটিং করা হলো, কিন্তু তাদের উচিত 2 মাস অন্তর, 3 মাস অন্তর, 6 মাস অন্তর করুক, অন্তপক্ষে একটা ব্যবসায়ীদেরকে নিবেন, কারণ একটা ব্যবসায়ীদের সাথে কিন্তু আরও 5টা কর্মীও বৃদ্ধি পায়। তাই জন্য ব্যবসায়ীদের নিয়েও দূতাবাসদেরকে আমি দেখি না যে কোনো দূতাবাস ব্যবসায়ীদের নিয়ে ভালো কোনো মিটিং করছে বা একটা ব্যবসায়িক সংগঠনকে সাপোর্ট দেওয়া। আমি আজ পর্যন্ত দেখি নাই যে আমার সংগঠনই যে কোনো রকমের সাপোর্ট দিছে। তো আমি মনে করি এই ক্ষেত্রে বিশেষ করে মিশনগুলোকে ব্যাপক ভূমিকা পালন করতে হবে, কারণ প্রবাসে যখন একটা মিশন থাকে, মনে করেন একটা দেশে একটা মিশন থাকলে কি হয়, বাংলাদেশিদের গার্ডিয়ান হিসেবে অভিভাবক হিসেবে ওই মিশনটা, তো ওই মিশন যদি অভিভাবক যদি ভালো মতো কিছু কাজ না করে, যদি সচেতনমূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম না তৈরি করে, তাহলে হবে না। শুধু প্রাইভেট সেক্টর দিয়ে উন্নতি হবে, সরকারের সেক্টর দিয়েও উন্নতি করতে হবে। তো আমরা আমাদের সংগঠন গালফ বাংলাদেশ ব্যাপক বিজনেস অ্যাসোসিয়েশন থেকে যথেষ্ট ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছি। তারপরও আমি মনে করি যে যারা আছেন সব ব্যবসায়ীকে তাদের আইনকানুনের ব্যাপারে তাদেরকে অত্যন্ত শ্রদ্ধাশীল হতে হবে স্বদেশের, এবং যাদের ব্যবসায়িক যে সমস্ত নীতিমালা আছে এগুলো যেন পালন করে, এটাই কামনা করছি। এবং পরিশেষে আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজন। আমাদের উপস্থাপক সাহেব যেন আকবর সাহেব, উনি মধ্যপ্রাচ্যের একজন ভালো সাংবাদিক, আমি ওনাকে দীর্ঘদিন ধরে চিনি, এবং ওনার সাংবাদিকতার ভিতরে বস্তুনিষ্ঠ সৎ সাংবাদিকতার প্রতিচ্ছবি আমি সবসময় দেখতে পাই, এবং তার এই উপস্থাপনা যে অনুষ্ঠানটি আজকে এখানে শুরু হয়েছে, আসলে এই অনুষ্ঠানটি অনেক দূর যাবে। আমি মনে করি একসময় প্রবাসীদের হৃদয়ে এই প্রবাসীর সংলাপ অনুষ্ঠানটি সবাই হৃদয়ে ইনশাল্লাহ ধারণ করবে, এবং এই অনুষ্ঠানের অত্যন্ত উন্নত কামনা করি। অত্যন্ত এটাকে দেশে জানি ভালো সম্প্রচারের মাধ্যমে সমস্ত প্রবাসীরা জানি এই অনুষ্ঠানটা ভালো গ্রাহক হয় আমি মনে করি, এবং তারা যেন একজন ভালো শ্রোতা হয় এই অনুষ্ঠানটার, তো এই কামনাই করি ইনশাল্লাহ। এম সাইফুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দীর্ঘ ব্যস্ততার মাঝেও আমাদের এই যে প্রবাসী সংলাপ অনুষ্ঠানে আজকে আপনি সময় দিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা
প্রতি আমাদের পর্বে চেষ্টা করব এরকম একজন গুণী এবং সফল একজন ব্যক্তিকে আপনাদের মাঝে হাজির করার জন্যে। প্রবাসী সংলাপ প্রবাসীদের কথা বলবে, প্রবাসীদের দুঃখ কষ্ট এবং প্রবাসীদের সম্ভাবনাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকবেন।